নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কিছু আলোচনা করব। দেখবেন, আমরা এই সনাতনীরা আমরা যে কোনো পুজোর ক্ষেত্রে সে দেবীর পুজো করুন বা দেবতার পুজোই করুন, সমস্ত পুজোর ক্ষেত্রে কিন্তু ঘট স্থাপন গুরুত্বপূর্ণ এবং মাস্ট, মানে অবশ্যই করতে হবে। ঘট স্থাপন করে সেই ঘটের পুজো করা হয়। কখনো কখনো সেখানে মূর্তি দেওয়া হয়, কিন্তু ঘটটা পুজোটা মেন এখানে করা হয়। এবং সেখানে মূর্তির সঙ্গেও রাখা হয়, কখনো রাখা হয় না, বা সেখানে কোনো ফটো রাখা হয়, যাই হোক। কিন্তু এই ঘটের পুজো, অর্থাৎ ঘটটাকে আমরা বেশি গুরুত্ব দিই পুজোর ক্ষেত্রে। কেন দিই এবং এই ঘটটা স্থাপন আমরা কিভাবে করি, সেটা নিয়ে আজকে অবশ্যই আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পুজোর সমাপ্তি হয়, সেখানে কিন্তু একটা জিনিস জানবেন, যেটা যজ্ঞের মাধ্যমে, অর্থাৎ যে যজ্ঞটা হোম করা হয়। এবং সেই হোমের মাধ্যমে আমরা কি করি না, দেবতার কাছে পৌঁছে দিই, অর্থাৎ অগ্নির মাধ্যমে, অর্থাৎ এখানে সোহা যে আমরা বলি, সেই সোহা অগ্নির মাধ্যমে সেখানে আমরা সেই দেবতার কাছে আমাদের দেবতার উদ্দেশ্যে যা কিছু দিই আমরা, সেটা ওই অগ্নির মাধ্যমে সেখানে তার কাছে পৌঁছায়। আর সেই জন্য প্রত্যেকটা পুজোর সর্বশেষে আমরা হোম বা যজ্ঞ সেখানে করে থাকি। তাহলে এখানে দেখা যাক ঘট স্থাপনের কী গুরুত্ব রয়েছে। বলছে আমাদের ঘটটা বলছে দেহের প্রতিরূপ, অর্থাৎ মানব দেহের একটা প্রতিরূপ হচ্ছে ঘট। আপনার শরীরে যা যা আছে দেখবেন ঘটের মধ্যেও কিন্তু সেই সব জিনিসগুলোই কিন্তু দেওয়া হয়, অর্থাৎ তার প্রতিরূপ হিসাবে, অর্থাৎ তার সেই রূপ হিসাবে সেইটা তার মধ্যে দেওয়া হয়। কেমন বলছি, পুজোর সময় দেখবেন পঞ্চগুড়ি, অর্থাৎ 5 রকমের রং, পঞ্চগুড়ি দিয়ে একটা পিঠ তৈরি করা হয় পুজোর আগে, অর্থাৎ যেখানে ঘটটা বসানো হবে। এবং সেখানে কি করা হয়, এই পঞ্চগুড়ির সঙ্গে কি অল্প পরিমাণে মাটি দিয়ে সেখানে পিঠ দেওয়া হয়। এই পঞ্চগুড়িটা কি, পঞ্চগুড়িটাকে বলা হচ্ছে, কারণ এখানে বললাম যে প্রতিরূপ, অর্থাৎ এই পঞ্চগুড়িটা দিয়ে যে পিঠটা তৈরি করা হচ্ছে, সেখানে পঞ্চগুড়িটা হচ্ছে বলছে পঞ্চ মহাপ্রভু, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম এরই প্রতীক এই পঞ্চগুড়ি, 5টা রং। এবং এই মহাপ্রভুর উপরে কি করা হয় না, তার সঙ্গে মাটি দেওয়া হয়, মাটি দিয়ে একটা সুন্দর পিঠ তৈরি করা হয়। এবং এই পিঠ, অর্থাৎ এই মৃত্তিকা বেদির উপরে কি করা হয়, তারপরে সেখানে দেওয়া হয় পঞ্চশস্য, 5 রকমের শস্য দানা সেখানে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে এই 5 রকমের শস্য দানা আমাদের কি বলা হচ্ছে না, এই পঞ্চশস্য আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্য, এই 5টার প্রতীক। অর্থাৎ আমরা বলি না যে আমাদের মধ্যেও কিন্তু সেই শত্রু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্য। এগুলো কিন্তু আমাদের এই পঞ্চ প্রবৃত্তি বলা হয় এটাকে। এই পঞ্চ প্রবৃত্তি আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভালোর দিকে নিয়ে যায়, কখনো খুব খারাপের একদম নিচের দিকে নিয়ে যায়। তাই সেটাও মাথায় রাখতে হবে। এবং সেটা কি না, ওই পঞ্চশস্যর দিয়ে সেটাকে প্রতিরূপ হিসাবে দেখানো হচ্ছে। এবং সেটা ওই মৃত্তিকার যে পিঠ তৈরি করা হচ্ছে তার উপর ছড়িয়ে দেওয়া হয়। এবং তারপরে কি করা হয় না, তার উপরে বলছে ঘরটাকে স্থাপন করা হয়। অর্থাৎ এই পর্যন্ত আমাদের দেখুন, প্রত্যেকটা আমাদের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা আমাদের দেহের তত্ত্বের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য কিন্তু এই পর্যন্ত আমি বলে গেলাম। এবার কি বলছে, ঘট আমাদের দেহের প্রতীক। আধ্যাত্মিক ভাষায় দেহকে ঘট, অর্থাৎ দেহঘটও বলা হয়। সেই জন্য বলছে আধ্যাত্মিক ভাষায় আমাদের দেহকে দেহঘট বলা হয়। কেন বলা হয়, বলছে ঘটের ভেতরে কি দেওয়া হয়, তারপরে দেওয়া হয় পঞ্চরত্ন দেওয়া হয়। তাহলে পঞ্চরত্ন এখানে কিসের প্রতীক হিসাবে দেখানো হচ্ছে, আমাদের শরীরের, আমাদের দেহ অঙ্গের কী কী প্রতীক না, পঞ্চ ইন্দ্র হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রকে ইঙ্গিত করছে। এবং সেটা ওই ঘটের মধ্যে আমরা দিয়ে দিই। এবং এরপরে ঘটের মধ্যে কি দেওয়া হয় না, জল দেওয়া হয়, পরিশোধিত জল, অর্থাৎ সেটা কেউ গঙ্গার জল, কোনো নদীর জল
বা পরিষ্কার জল সেখানে দেওয়া হয়। এই জলটাও আমাদের শরীরের সঙ্গে কানেক্টেড। তাই আমাদের বলা হয় আমাদের শরীরে 3 ভাগ জল রয়েছে আর 1 ভাগ কি না কঠিন কিছু রয়েছে। তাহলে এই 1 ভাগ আর 3 ভাগ জল, সেখানে আমাদের রক্ত আছে শরীরে, তার সঙ্গে সঙ্গে রক্ত রস রয়েছে বিভিন্ন ধরনের, এগুলো কিন্তু জলের সমান, অর্থাৎ জলের তুল্য। সেই জন্য এটা লিকুইড ফর্ম যাকে বলা হয়। এবং সেটা আমরা কি করি না ওই ঘটের মধ্যে সেটা জলটা দিই, এবং সেই জলটাকে আমাদের শরীরের ওই জলের ভাগটাকে বোঝানো হচ্ছে, এবং সেটা রক্ত বা রক্ত রস এটাকে আপনি ভাবতে পারেন। এবং ঘটে এবার কী হয়, পঞ্চপল্লব দেওয়া হয়। দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ আমি যেটা আলোচনা করছি বিশেষ করে প্রত্যেকটা পুজো সনাতনীদের যারা যা পুজো করছেন প্রত্যেকটা পুজোর কিন্তু এই ঘট স্থাপনটা অবশ্যই ঘটেরই পুজো করা হয়, এবং সেখানে মূর্তি রাখা হয়, কোনো ফটো রাখা হয়, এবং যার যেমন সেটা সেইভাবে রাখে, কিন্তু মেন পুজোটা হয় কিন্তু ঘটে, এটা জানবেন। এবং ওই যে পঞ্চপল্লব দেওয়া হলো ঘটের মধ্যে, এই পঞ্চপল্লব বলা হচ্ছে ঘটে এবার পঞ্চপল্লব দেওয়া হলো। এই পঞ্চপল্লব কীকে ইঙ্গিত করছে না গ্রীবা, গলা রূপ। অর্থাৎ আপনি ঘটের মধ্যে যখনই পঞ্চপল্লব দিচ্ছেন এবং এখানে এটাকে গলার সঙ্গে কানেকশন হচ্ছে, এবং ওই যে 5টা পাতা এখানে কিন্তু কি হচ্ছে না পঞ্চবায়ু, অর্থাৎ আমাদের গলা, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যেটা নিই গলার মাধ্যমে দিয়ে ভিতরে যাচ্ছে, অর্থাৎ নাক হয়ে আমাদের ভিতরে যাচ্ছে একটা প্রশ্বাস, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস, অর্থাৎ একটা হাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা বায়ু যাচ্ছে আর একটা বায়ু বেরিয়ে যাচ্ছে, এবং সেটা ওই কিন্তু পঞ্চপল্লবকে ইঙ্গিত করা হচ্ছে। এবং সেই জন্য বলা হচ্ছে এই বায়ুই পঞ্চপল্লবের প্রতীক। এবং এগুলোর মধ্যে কী কী আছে, কী ধরনের বায়ু বলছে, পান, অপান, উদান, সমান এবং ব্যান। এই 5 ধরনের বায়ু আমাদের কিন্তু মুখ এবং নাকের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢোকে, এবং সেটা গলাকে বেস করে ঢোকে। এবং সেই জন্য ওই ঘটটা যখন স্থাপন হচ্ছে এবং সেখানে পঞ্চপল্লব দেওয়া হচ্ছে, 5 ধরনের পল্লব, সেখানে আপনি যদি আমের পল্লব দেন সেখানেও দেখবেন যে 5টা পাতা রাখা হচ্ছে, আবার না হলে 5 ধরনের পল্লব, 5টা গাছের পল্লব নিয়ে এসে ওখানের মধ্যে রাখা হয়। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা এইভাবে, অর্থাৎ এইগুলোর প্রতীক রূপে আমাদের কিন্তু বিবেচ্য হয়, এবং সেইভাবে আমরা পুজো করে থাকি। এবং বলছে এই পঞ্চবায়ু পঞ্চপল্লবের প্রতীক, এর ওপরে কি করা হয় না একটা দেখবেন ডাব দেওয়া হয়, একটা সবুজ রঙের ডাব, বা যদি ডাব না পাওয়া যায় সেখানে নারকেল রাখা হয়। নারকেলটা হয়তো যেখানে আমরা দেখবেন যে খোসাটা ছাড়ানো রয়েছে এবং একদিকে ঝুঁটি থাকে, তাহলে সেই নারকেলটা তার উপর বসানো হচ্ছে। কেন না এটা মাথার স্বরূপ, একটা মাথার মধ্যে দেখবেন চোখ, কান, নাক এগুলো থাকে, দেখবেন একটা নারকেলের ভিতরেও কিন্তু এইগুলো থাকে, বা আপনি ডাবটা যখন দেখবেন ডাবের মধ্যেও এইগুলো আমরা থাকে, কারণ ওই ডাবটা যখন শক্ত হয়ে যায়, মানে বলা হচ্ছে পোক্ত হয়ে যায়, তখন কিন্তু নারকেলে কিন্তু আকার নেয়, এবং নারকেলটা আপনি ছাড়ালে দেখবেন যে নারকেলের ভিতরে চোখ, কান এগুলো কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। সেই জন্য ওই আমাদের মাথার স্বরূপ হিসাবে সেই ঘটের ওপর আমরা নারকেল বা ডাবটাকে রাখি। এবং এখানে ঠিক মুখমণ্ডলের সঙ্গে কিন্তু এটাকে তুলনা করা হয়েছে। মুখমণ্ডল আপনার নাক, কান যেমন আছে, নাক আছে, চোখ আছে, সব আপনার ওই নারকেলের মধ্যে বা ডাবের মধ্যেও আছে, যেটা আপনি ওই ঘটের ওপর প্রতিস্থাপন করলেন। মস্তক ইঙ্গিত করা হচ্ছে, এবং এই মস্তকে আমরা কি করি, আমরা দেখবেন যে মাথায় ঢেকে রাখা হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর দেখবেন সেখানে ঢাকা হয়, এবং এই যে বস্ত্র দিয়ে সেখানে আপনাকে আচ্ছেদন করা হয়, অর্থাৎ এই যে সমস্ত শরীরটাকে আমরা কি করি, আমাদের শরীরে আমাদের কি বস্ত্র দিয়ে আমরাকে আচ্ছাদন করে রাখি। ঠিক সেই রকমই একটা ঘটের যেমন নারকেল পর্যন্ত দিলেন বা ডাব দিলেন, দেওয়ার পরে সেটাকে আচ্ছাদন করতে হয়। সেখানে কখনো কেউ গামছা দেয়, কেউ শালু কাপড় দেয়, কেউ দেখা যাচ্ছে যে কোনো বস্ত্র দেয়, যে কোনো বস্ত্র, সে শাড়ি হতে পারে, যে কোনো, অর্থাৎ যে কোনোভাবে সেই বস্ত্র দিয়ে সেইটাকে ঢেকে দেওয়া হয়, যেটা আপনি যেমন বস্ত্র পরিধান করেন।
এই হচ্ছে একটা ঘট, অর্থাৎ এই হলো আমাদের দেহের প্রতিরূপ। বা আর বলছে কাণ্ডকাঠি, অর্থাৎ দেখবেন চারদিকে চারটে কি করা হয়, ঠিক ওই ঘরটা স্থাপন করার পর সেখানে চারটে কাঠি অর্থাৎ চারটে তীর কাঠি কিন্তু প্রতিস্থাপন, অর্থাৎ এখানে কিন্তু স্থাপন করা হয় এবং সেখানে সুতো দিয়ে সেটাকে কিন্তু ঘিরে রাখা হয়। এই যে চারদিকে চারটে যে আপনি তীর কাঠি বসালেন, এটাকে বলা হচ্ছে চার বেদকে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের পুজোর ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে এবং এটার ওপর বেস করে আমাদের সমস্ত পুজো করা হয়। এবং সেই জন্য যখন জানবেন যে এই জিনিসগুলো যদি সঠিক না হয় তাহলে পুজোর ক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু অর্থাৎ কোথাও কোথাও একটা ঘাটতি তৈরি হয়। তো এইটা পুজো তো তারপরে বিভিন্ন নিয়ম মেনে যে দেবতার যে দেবীর পুজো করছেন বা যে দেবতার পুজো করছেন সেই দেবতা বা সেই দেবীর পুজোর বিভিন্ন ধরনের যে মন্ত্র পাঠ রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়মের মাধ্যমে সেই পুজোটা সমাপ্ত করা হয়। কিন্তু এই পুজোর সমাপ্তের আগে আমরা কি করি, দেখবেন যে আমাদের বিভিন্ন হোমের আয়োজন করা হয়, হোম করা হয়। কারণ হোম এখানে বলছে যে অগ্নির মাধ্যমে, কারণ এখানে হোম করা হয় যেখানে দেখবেন যে কোনো সময় আম কাঠ দেওয়া হয়, কোনো সময় কিন্তু বেল কাঠ দেওয়া হয়। বেল কাঠের গুরুত্ব যথেষ্ট বেশি রয়েছে। মোটামুটি পশ্চিমবঙ্গে যা হয় তাতে বেল কাঠ দিয়ে হয়, অন্যান্য জায়গায় ক্ষেত্রে সেখানে আম কাঠ দিয়েও হয় অন্যান্য স্টেটে, কিন্তু বলবো বেল কাঠের গুরুত্ব রয়েছে যথেষ্ট বেশি। এবং এই বেল কাঠ যখন জ্বলে আগুনে, সেখানে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। যে পজিটিভ এনার্জি আপনি যেখানে বসে আছেন সেটা আপনার নাকের মাধ্যমে, ওই যে বললাম যে আপনি বায়ু আপনি নিচ্ছেন, অর্থাৎ আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের শরীরের মধ্যে যাচ্ছে এবং সেটা পিউরিফাই হচ্ছে এবং সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবার শুধু তো যজ্ঞে যখন আপনি আয়োজন করেছেন তখন তো শুধুমাত্র বেলকাঠটাই জ্বালবে না, সেখানে বেল পাতা দিয়ে কিন্তু সেখানে সেই নির্দিষ্ট দেবতা বা দেবীর উদ্দেশ্যে আপনি আহুতি প্রদান করছেন এবং তার জন্য সেখানেও কিন্তু সেই বেল পাতা ঘিয়ের সঙ্গে যখন জ্বলবে সেখানেও পজিটিভ ঊর্জা তৈরি হবে। এই পজিটিভ ঊর্জা আপনাকে অনেক কিছু পরিবর্তন করবে, যেটা ওই ঠিক আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, পান আপান উদান এবং বলা হচ্ছে সমান ও ব্যানের মাধ্যম, যে মাধ্যমগুলো আপনার শরীরে ঢুকছে সেটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু পিউরিফাই করছে। এটা তো একটা গেল। এবং এই বেলপাতা পর্যন্ত বললাম, শুধু তো বেলপাতা থাকে তা না, আরও অন্যান্য অনেক কিছু জিনিস দিয়ে অনেক সময় দেখা গেলো যে সেখানে বলা হচ্ছে 64 রকমের দ্রব্যগুণ দিয়ে সেই যজ্ঞ আয়োজন হয় এবং 64 রকমের প্রত্যেকটার থেকে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং প্রত্যেকটা মানুষ সেখানে আপনারা যে দেখবেন যে অনেক সময় একটা যজ্ঞের আয়োজন হচ্ছে, যজ্ঞ চলছে বা মহাযজ্ঞ চলছে, কিন্তু অনেক মানুষ দেখা গেল সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু তার ক্ষেত্রে নেগেটিভ, কারণ সেই যে আপনার যে যজ্ঞের থেকে যে পজিটিভ এনার্জি, পজিটিভ যে ঊর্জাটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনার কাছে পৌঁছাচ্ছে না। কারণ আপনি একটা জায়গা, সেই জন্য দেখবেন যজ্ঞ যেখানে হয় সেখানে খুব নিষ্ঠার সঙ্গে সেখানে বসা হয় এবং যারা যজ্ঞের এখানে বিশেষ করে যে কাজগুলো করে তারা বিভিন্ন রঙের, সেখানে তন্ত্রের ক্রিয়াও চলে, সেখানে বিভিন্ন আধ্যাত্মিকভাবেও সেখানে কাজ হয় এবং সেখানে তন্ত্রের মাধ্যমে কাজ হয় বিভিন্ন সেই পন্থা অনুযায়ী, সেটা তা আপনারা মোটামুটি জানেন, তা সেটা নিয়ে আমি আসছি না। কিন্তু মেনলি যজ্ঞের যে জায়গাগুলো, সেই জন্য যখন যজ্ঞ যেখানে আয়োজিত হবে সেখানে চেষ্টা করবেন নিজেরা সঠিকভাবে বসে থাকতে, মানে একবার বসছেন আবার উঠছেন, একবার বসছেন, এইটা করতে যাবেন না। তাতে আপনার যে পজিটিভ যে ঊর্জাটা আপনার যেটা পাওয়া উচিত সেটা আপনি হয়তো পাবেন না, সেখানে একটা ঘাটতি থেকে যাবে। কারণ এটা অ্যাকচুয়ালি আমরা বলা হয় এই যে যজ্ঞটা করি, যজ্ঞটা আমরা যে দেবতার পুজো করলাম বা আপনার যে দেবতার আরাধনা করছেন আপনি, বা যে দেবতার উদ্দেশ্য নিয়ে আপনি আজকের এই যজ্ঞের আয়োজন করছেন, বা আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার যাতে সমাধান হয় তার জন্য ওই যজ্ঞ বা ওই যে অগ্নিকুণ্ড
বা আপনার ওই আগুনের মাধ্যমে আপনার সেই দেবতার উদ্দেশ্যে আপনার দেওয়া জিনিসটা সেই দেবতার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই দেবতা সন্তুষ্ট হয়ে আপনাকে সেই তার আশীর্বাদ দিচ্ছে। এবং সেই জন্য দেখবেন নাম এবং গোত্র দিয়ে সেখানে যজ্ঞের নির্দিষ্টভাবে আহুতি প্রদান করা হয়। তাহলে এইগুলো কিন্তু খুব গুরুত্ব, এবং এইগুলোই বলছে যে এই শাস্ত্রীয় বিধান মেনে এইগুলো করা হয়। সেই জন্য যে কোনো তিথিতে করলেও হবে না। আপনি তিথি নক্ষত্র, আমি বারবার বলি আপনাদের ক্ষেত্রে, যে তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে অবশ্যই তার জন্য সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখা গেল যে অনেক সময় অনেক ধরনের সমস্যা তো আমাদের জীবনে আসে। দেখবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার সন্তান হয়তো একদম অবাধ্য হয়ে গেছে, বা আপনার সন্তানটা একদম এমন সঙ্গ পেয়ে গেছে, সঙ্গটা খুব খারাপ সঙ্গ হয়ে গেছে, এটা হতে পারে। আবার সেক্ষেত্রেও কিন্তু তার প্রয়োগ রয়েছে বিভিন্ন, আমরা আবার বলছি তন্ত্রের একটা প্রয়োগ রয়েছে, সেখানে আধ্যাত্মিক বিভিন্ন প্রয়োগ, সে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে, আমি এগুলোর মধ্যে এখন ঢুকছি না। কিন্তু যেটা আপনাদেরকে বললে বোঝানো যাবে সেটা হচ্ছে, আপনাদের ক্ষেত্রে এক এক ধরনের সময় একটা জাতক জাতিকা দেখা গেলো কর্মের ক্ষেত্রে বারংবার বাধা তৈরি হচ্ছে, কর্মের সফলতা আসছে না। তার মানে তার জন্মছকের কোন জায়গাটা নেগেটিভ কানেকশান রয়েছে, কোন গ্রহটা নেগেটিভ করছে, এবং সেই অনুযায়ী তার যে ইষ্ট দেবী রয়েছেন, সেই ইষ্ট দেবীকে তাকে কিন্তু আমাদেরকে স্মরণ করতে হবে, এবং তার ইষ্ট দেবীর কাছে তার আপনার যে সমস্যা সেটাকে জানাতে হবে, এবং সেটা সেই নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে যাতে সেই ইষ্ট দেবী আপনার উপর সন্তুষ্ট হয়, সেটার জন্য বিভিন্ন ধরনের ক্রিয়া। এবং এর ছাড়া দেখা যাচ্ছে কোনো জাতক জাতিকার মধ্যে তারা হলো যে বিভিন্ন ধরনের সমস্যা, তো আমরা বললাম না, দাম্পত্য জীবনের অশান্তি, এটা খুব মারাত্মক, এটা মানে এটা খুব ক্রিটিক্যাল। এবং এই অশান্তির কারণে দেখা গেলো কোনো তৃতীয় ব্যক্তির আগমন, এরকম জায়গাও হয়ে যায়। তাহলে এই যে তৃতীয় ব্যক্তি আগমন বা দাম্পত্য অশান্তি বা একটা চরম জায়গা, বা দেখা গেলো মাঙ্গলিক দোষ, তাহলে এই যে জায়গাগুলো রয়েছে, তাহলে এর জন্য কিন্তু সেই ক্ষেত্রেও ওই শরণাপন্ন হতে হবে সেই দেবতার বা সেই দেবীর নির্দিষ্টভাবে। আমি কোনো উদ্দেশ্য করে নির্দিষ্ট কোনো দেবতার এই মুহূর্তে বলবো না, তো বলবো যে এই পদ্ধতিটা, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই পদ্ধতিটা কীরকম, মানে এইভাবেই কিন্তু নির্দিষ্টভাবে তার ক্রিয়া করা হয়। এবং তাছাড়াও কিন্তু শুধুমাত্র এই একটাই প্রসেস না, তাছাড়াও কিন্তু কিছু কিছু আছে গুপ্ত প্রয়োগ, সেগুলো সবার সামনে তো হয় না, সেগুলো কিন্তু নিরালাসে একদম পুরোপুরি গুপ্তভাবেই তার প্রয়োগ হয়। এবং এই প্রয়োগগুলো কখন করবেন, কোন সময় করলে, সেক্ষেত্রে তখন আপনার পঞ্জিকা প্রয়োজন হয়। পঞ্জিকাতে কোন সময়টা আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য, আমি আবার বলছি আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য, মানে সবার তা না, কিন্তু কিছু গুপ্ত ক্রিয়া রয়েছে যেটা আপনার জন্য ওই নির্দিষ্ট সময়টা ভালো, আবার পাশের যে আছে বা আপনার ভাই যে আছে তার জন্য আবার দেখা গেলো যে ওই সময়টা যে গুপ্ত ক্রিয়া সেটা ঠিক নেই। তাহলে এই যে গুপ্ত ক্রিয়ার কানেকশন, এবং সেইগুলো সকলের কিন্তু অলক্ষ্যেই করা হয়, অর্থাৎ আপনাদের সবার সামনে হয় না। এগুলো দেখবেন যিনিই করুন না কেন সেটা আপনাদের সামনে করবে না, সেটা আপনার কিন্তু অ্যাবসেন্সেই হবে। এবং আপনাদের সামনে বা আপনাকে নিয়ে যে কাজগুলো হবে সেটা তো পুরোপুরি অন্য রকমের ক্রিয়া। এবং সেই জন্যই আজকে বললাম, কারণ এই যে বিশেষ করে যজ্ঞ বা হোম যজ্ঞ, এখানে আপনি যে জিনিসটাই আহুতি হিসাবে আপনি আপনার ঈশ্বরের উদ্দেশ্যে দেবেন, বা আপনি যে ইষ্ট দেবীর উদ্দেশ্যে দেবেন, বা আপনার যার জন্য আপনার সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য যে দেবী রয়েছেন, অর্থাৎ যে দেবী বা সেই দেবতার উদ্দেশ্যে আপনি অগ্নিতে আপনি আহুতি দিচ্ছেন, সেটা আপনি কিন্তু রিটার্ন ব্যাক আশা করবেন না। কারণ আমরা জানি অগ্নিতে যা দেওয়া হয় সেটা ভস্ম হয়ে যায়। আমরা দেখবেন যে একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা যখন দেবতাদের উদ্দেশ্যে যখন কোনো ভোগ নিবেদন করি, সেই ভোগটা কিন্তু কিছুক্ষণ পরে আমরাই আবার সেটা প্রসাদ হিসাবে আমরা কি গ্রহণ করি। তার মানে সেটা আমরা দিচ্ছি, পরবর্তী সেখান থেকে প্রসাদ হিসাবে আমি আবার সেই দেবতার কাছ থেকে নিচ্ছি কিন্তু, এবং সেটা আমরা নিজেরা গ্রহণ করছি। কিন্তু এখানে একটা জিনিস রয়েছে, এই অগ্নিতে আপনি যা দেবেন, অর্থাৎ এই যজ্ঞে আপনি যা দিচ্ছেন সেই দেবতার উদ্দেশ্যেই দিচ্ছেন, যেটা আপনাকে কোনো আশা করা যাবে না আপনি সেখান থেকে মানে সেটা আবার রিটার্ন পাবেন। সেটা আপনাকে পরিপূর্ণতাভাবে মন থেকে আপনি সেই দেবতার উদ্দেশ্যে
সেই অগ্নির মাধ্যম দিয়ে আপনি তার কাছে পাঠাচ্ছেন, এবং এটার সঙ্গে ওটা কিন্তু অনেক ডিফারেন্স। সেই জন্য আমরা প্রত্যেকটা পুজোর শেষে এই হোম এবং যজ্ঞ যেটাকে বলা হয়, বা যেটা বলা হয় যে মহাযজ্ঞ, সেইগুলো কিন্তু আয়োজন করে থাকি। আর তার মাঝে চলে অনেক কিছু, যেটা আপনারা আমার বাড়িতে বা আমার যে কাজগুলো দেখেন বিভিন্ন জায়গায়, সেটা তারাপীঠে হতে পারে, কামাখ্যা মন্দিরে হতে পারে, বা সে বেনারস হতে পারে, সেগুলো কিন্তু টোটালটা মানে এই যে মাঝে অনেক কিছু হয় যেগুলো আপনারা যারা করেছেন তারা জানেন। শুধু আমি দুটো পয়েন্ট নিয়ে উল্লেখ করলাম, শেষে এবং প্রথমের কী হয়, আর মাঝের কাজগুলো পুরোপুরি একদম এক একজনের আলাদা আলাদা হয়, এবং যেগুলো তার নিজস্ব সমস্যা, সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান, কখনো সেটা তন্ত্র মতে হয়, কখনো সেটা দৈবিক মতে হয়, কখনো তার বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে হয়। সেটা আপনার ক্ষেত্রে কোনটা হবে আপনার সেটা জন্মছক বলে দেবে, বা আপনার পরিস্থিতি বলে দেবে, আপনার সমস্যা বলে দেবে, আপনার সমস্যার সিমটমগুলো বলে দেবে কোন সমস্যাটার জন্য কী ধরনের ক্রিয়া রয়েছে। আর সেগুলো সেইভাবে ক্রিয়া করে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসা হয় যাতে আপনি ভালো থাকতে পারেন। তা এই হচ্ছে মেন কাজ, এবং এটার মাঝে কিন্তু অনেক কিছু রয়েছে যেটা আমরা সব সময় আপনার সবার সামনে প্রকাশ্যে বলা হয় না। তাই আমি আবার বলছি, সমস্যা প্রত্যেকের জীবনে থাকবে। আপনার ক্ষেত্রে এমন কিছু সমস্যা যেটা হয়তো বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, যেমন কর্মের বললাম, যেমন বাধা, কর্ম পাচ্ছেন না, বা কর্মক্ষেত্রে নিয়ে বহু শত্রুতার মধ্যে রয়েছেন, এবং কর্মটা আগামী দিনে থাকবে কিনা সেটা একটা সন্দেহ রয়েছে। বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন জায়গা রয়েছে, সমস্যা তো মানুষের বিভিন্নভাবে আসে। তাই এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান বলতে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিকার প্রতিবিধান, বিভিন্ন পদ্ধতিগত মেনে প্রতিকার প্রতিবিধান হয়, এবং সেই জন্যই এতটা গুরুত্ব দিয়ে আমি বিশেষ করে যে দিনক্ষণ, অর্থাৎ কোন সময় করবেন, কোন সময় করলে পরে আপনার ক্ষেত্রে ভালো, অর্থাৎ তিথি নক্ষত্র গুরুত্বটা খুব গুরুত্ব। সেই জন্য যখন যাই করুন না কেন, আপনার জন্মছকের কি কানেকশান, বা আপনার হয়তো জন্মছক জানা নেই, কিন্তু আপনার হাতে রেখা আপনার সমস্যা সেগুলো কিন্তু বলে দেবে আপনার ক্ষেত্রে কোনটা বিশেষ প্রয়োগ করলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে। কারণ গ্রহ নক্ষত্র বা আপনাকে স্বয়ং ঈশ্বর 100% দিয়ে পাঠায়নি, কিন্তু আপনাকে সেই সমস্যার থেকে বেরিয়ে গিয়ে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং আপনি যখন আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন, তখন আপনার মধ্যে একটা যে আনন্দ আপনি উপভোগ করবেন, সেটা কিন্তু মানে সত্যি করেই অন্য রকম। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। তবু চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টা থেকে 6টা পর্যন্ত, প্রত্যেক সোমবারে রয়েছে ব্যারাকপুর চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত, এবং 5টা থেকে 8টা পর্যন্ত আমাকে পাবেন ওই সোমবারেই শ্রীরামপুর। আর মঙ্গলবারের দিন কালীঘাট অর্থাৎ লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র চেম্বারে রয়েছে সন্ধ্যাবেলা। বুধবার শনিবার করে কখনো হাওড়া পাবেন, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো কিন্তু শিলিগুড়ি, কখনো বর্ধমান, কখনো আপনারা গুয়াহাটিতে পাচ্ছেন, কখনো বেনারস পাচ্ছেন, কখনো কিন্তু ভুবনেশ্বর পাচ্ছেন। এই জায়গাগুলো চেম্বারগুলো রয়েছে যেগুলো পুরোপুরি অন্য স্টেটে। তা যেখানেই যাই না কেন আপনি ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে কিন্তু অবশ্যই হেল্প করবে। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, শুক্রবার দিন হাতিবাগানের চেম্বারে আমাকে পেয়ে যাবেন আপনারা। যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই ওই বুকিং নাম্বারটাতে আপনাকে ফোন করতে হবে এবং জানতে হবে কখন কোন সময় কোন চেম্বারে বসি, এবং সেই অনুযায়ী আপনাকে নাম লিখিয়ে নিতে হবে। প্রত্যেকটা চেম্বার কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনাকে যদি দেওয়া যায়, তাহলে আপনি অবশ্যই ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। সেই জন্য বিগত দিনে যে সকল মানুষগুলো এসেছিল তারা আজকের জায়গায় কিন্তু ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের মতো ভালো রয়েছে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি পদ্মেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়াও আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি।
তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি
হয় বা কিছু, আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।